তাহলে কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো একটি নতুন অ্যানিমে, লর্ড অফ দি মিস্ট্রিজ। তাহলে চলো আর বেশি কথা না বলে এই অ্যানিমের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মূল গল্পে যাওয়ার আগে কিছু বেসিক বিষয় ক্লিয়ার করে নেই। এই গল্পের যে হিরো জৌ, সে বর্তমান সময়ের চায়নাতে বাস করত, কিন্তু হঠাৎ একদিন কিছু একটা ঘটে যার ফলে সে এক অন্য মানুষের শরীরে চলে আসে, মানে সে ট্রান্সমাইগ্রেট হয়ে যায়। আর তখন আমাদের হিরো জৌ বুঝতে পারে সে তো একদম আলাদা একটা দুনিয়ায় এসে পড়েছে। এই দুনিয়াটা টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে ছিল, তার সাথে এই দুনিয়ায় ম্যাজিকও ছিল। আর যারা এই ম্যাজিক ব্যবহার করতে পারে তাদেরকে বলা হয় বিয়ন্ডার্স। কিন্তু বিয়ন্ডার হওয়ার জন্য তাদের একটা ম্যাজিক পোশন খেতে হয়। এই পোশন খাওয়ার পর তাদের সামনে 22টা পাথওয়েজ খুলে যায়। এরপর তাদের এটা ডিসাইড করতে হয় যে তারা কোন পাথওয়ে বেছে নিবে, কারণ প্রতিটা পাথ আলাদা ধরনের পাওয়ার দেয়। আবার প্রতিটা পাথওয়েতে থাকে 9টা লেভেল, যেগুলোকে সিকোয়েন্স বলা হয়। প্রতিটা সিকোয়েন্স পার করার পর তারা একটা নতুন পাওয়ার পায়। আর যারা সিকোয়েন্স 9 থেকে 1-এ যায় তাদের পাওয়ার অনেক বেশি হয়। তাহলে এখন মেন স্টোরিতে আসা যাক। গল্প শুরু হয় 28 জুলাই 1349 সালে। আমরা দেখি আমাদের হিরো জৌ আকাশ থেকে নিচে পড়ছে। তারপর সে জ্ঞান ফিরে পায় এক অন্য মানুষের শরীরে। যার শরীরে জৌ জ্ঞান ফিরে পায় তার নাম হলো ক্লেন মরিটি। জৌ বুঝে উঠতে পারে না যে সে কোথায় আছে আর এটা কোন জায়গা। তার মাথায় একটা গর্ত ছিল যেটা এখন ঠিক হয়ে গেছে, আর পাশে ছিল একটা রিভলভার, যা দেখে বোঝা যায় ক্লেন এই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেছিল। আর ঠিক তখনই জৌ এর আত্মা ক্লেনের শরীরে ঢুকে পড়ে। এই সময় আমরা দেখি আরো দুইজনের মরদেহ, যাদের নাম ছিল ওয়েলস আর নায়া। এরাও ক্লেনের মতো আত্মহত্যা করেছিল। পরে জানা যায় তারা ছিল ক্লেনের ক্লাসমেট। এরপর রাত পেরিয়ে সকাল হয়, আর জৌ এখন ক্লেনের সম্পর্কে কিছু তথ্য জানতে পারে। মূলত ক্লেনের কিছু স্মৃতি জৌ এর মনে আসতে থাকে, যেমন তার মা বাবা মারা গেছে, সে তার ছোট বোনের সাথে থাকে, আর ক্লেন বাস করতো আওয়া নেশনের টেঙ্গন শহরে, আর সে তার গ্রাজুয়েশন শেষ করেছে। এরপর জৌ তার রুমে একটা ডায়েরি পায়, যেখানে ক্লেন কিছু লিখে রেখেছিল। যেমন 29 মে ওয়েলস তার সাথে দেখা করতে এসেছিল। ওয়েলস বলেছিল তার কাছে একটা পুরনো বই আছে, আর এই বইটি লিখেছিল অ্যান্টিগোনাস ফ্যামিলির একজন। ডায়েরির একদম শেষে লেখা ছিল, সবাই মারা যাবে, আমিও। জৌ বুঝে উঠতে পারে না ক্লেন কেন এমন লিখেছে। তখনই ক্লেনের ছোট বোন রুমে আসতে থাকে, আর জৌ তাড়াতাড়ি রক্তের দাগ আর বন্দুকটি লুকিয়ে ফেলে। ক্লেনের ছোট বোনের নাম ছিল মেলিসা, সে বেকলুন ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। এরপর মেলিসা দাঁত ব্রাশ করে বের হয়ে যায়। জৌ ভাবতে থাকে সে এখানে এলো কিভাবে। সে তো নিজের কম্পিউটারে কাজ করছিল আর তার মা বাবার সাথে চায়নাতে থাকতো। ঠিক তখনই তার মনে পড়ে যায় সে এক লাক এনচ্যান্টমেন্ট রিচুয়াল করেছিল, হয়তো সেই রিচুয়ালের কারণে সে এই নতুন দুনিয়ায় এসে পড়েছে। ঠিক তখনই মেলিসা তার জন্য খাবার নিয়ে আসে। সে ক্ল্যানকে বলে সে তার জন্য তার ফেভারিট ডিনার রান্না করবে, কারণ ক্ল্যান জব পাওয়ার জন্য অনেক কষ্ট করছে। তারপর মেলিসা স্কুলের জন্য বেরিয়ে যায়। এখন জৌ ভাবতে থাকে সে আবার সেই রিচুয়াল করবে আর নিজের আসল দুনিয়ায় ফিরে যাবে। আর ভাবে রিভলভারের আওয়াজ তো খুবই লাউড, মেলিসা কি তাহলে সেই গুলির শব্দ শুনতে পাইনি? আর এখন থেকে আমি জৌকে ক্ল্যান বলবো। ক্ল্যানের রিচুয়াল করার জন্য ব্রেডের দরকার ছিল, আর তাই সে বাইরে মার্কেটে যায়। ব্রেড দোকানদার মহিলা তাকে বলে ক্ল্যানের দ্রুত একটা জব নিয়ে ওই নোংরা অ্যাপার্টমেন্ট ছেড়ে কোনো ভালো জায়গায় থাকা শুরু করা উচিত। ক্ল্যান দেখে এই দুনিয়াটাও দেখতে তার আগের পৃথিবীর মতো নর্মাল, শুধু টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে। ঠিক তখনই সে কিছু লোকদের কার্ডস কিনতে দেখে, যা আজকের যুগের একটা খেলা। আসলে আজ থেকে প্রায় 100 বছর আগে রোজেল গুস্তেভ নামের এক রাজা ছিল, আর সে তাসের খেলা, স্টিম ইঞ্জিন আর টেরর রেডিং এর মতো জিনিস আবিষ্কার করেছিল। ক্ল্যান ভাবে রোজেল রাজাও হয়তো তার মতোই নতুন যুগ থেকে এসেছে। ঠিক তখনই ক্ল্যানের সামনে এক জোকার আসে। সে ক্ল্যানকে তাদের সার্কাসে আসার ইনভিটেশন দেয়। ক্ল্যান তখন খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে। এটা দেখার পর ক্ল্যান তাড়াতাড়ি পালাতে শুরু করে আর লুকোনোর জন্য একটা টেন্টের মধ্যে ঢুকে পড়ে। সে লোক জেনকিন্সও ক্ল্যানের পিছনে যাচ্ছিল, কিন্তু সে একজন পুলিশকে দেখে ফেলে আর সেখান থেকে চলে যায়। টেন্টের ভিতরে একজন টেরর রিডার বসেছিল, মানে যে তাস দিয়ে ভবিষ্যৎ বলে। ক্ল্যান ভাবে এই টেরর রিডিং জিনিসটা তো আমার দুনিয়াতেও ছিল, এর মানে রাজা রোজেলও তার মতো ট্রান্সমাইগ্রেটর ছিল। সে সময় সে টেরর রিডার মহিলা বলে ক্ল্যান তার প্রথম কাস্টমার, তাই সে ফ্রিতে তার ভবিষ্যৎ বলবে। এটা শুনে ক্ল্যান বসে পড়ে। মহিলা জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও? ক্ল্যান উত্তর দেয় আমার পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তখনই সে মহিলা ওর সামনে 3টা কার্ড বের করে রাখে। সে বলে এই 3টা কার্ডই তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। প্রথমে তুমি কোনটা দেখতে চাও? ক্ল্যান বলে আমি আগে আমার বর্তমান দেখতে চাই। তখন মহিলা সেই কার্ডটা উল্টে দেয়, আর সেই কার্ড ছিল দ্য ফুল। দ্য ফুল হলো টেরর ডেকের প্রথম কার্ড, আর এটি এক নতুন শুরুর প্রতীক। ঠিক তখনই আসল টেরর রিডার এসে উপস্থিত হয়, আর যে মহিলা ক্ল্যানের সামনে বসেছিল সে যাওয়ার আগে বলে আমার ভবিষ্যৎবাণীও কিন্তু সত্যি হয়। এরপর ক্ল্যান সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে আসে এবং রিচুয়ালের প্রস্তুতি
প্রস্তুতি নেয়। সে সেই ব্রেডগুলো ঘরের চার কোনায় রেখে দেয়, তারপর রিচুয়াল শুরু করে যাতে সে আবার নিজের আসল দুনিয়ায় ফিরতে পারে। সে কিছু মন্ত্র পড়তে শুরু করে। শুরুতে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ কিছু একটা ঘটে যায় আর ক্ল্যান পৌঁছে যায় এক অদ্ভুত দুনিয়ায় যেখানে চারপাশ ফগ দিয়ে ভরা। তাই এই জায়গার নাম দি গ্রে ফগ। সেখানে লাল আর নীল রঙের কিছু তারার মতো ভাসছিল। ক্ল্যান ভুল করে একটা লাল আর একটা নীল রঙের তারা ছুঁয়ে ফেলে, যার কারণে সেগুলো বিস্ফোরিত হয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই অড্রি নামের এক মেয়েকে, যে নিজের আয়নার সামনে বসেছিল, আর অলগার নামের একজন লোক সমুদ্রের মাঝখানে একটা গ্লাস ধরে রেখেছিল। তারা দুজন নিজের ইচ্ছা ছাড়াই গ্রে ফগের দুনিয়ায় চলে আসে। ওরা নিজেদের সামনে ক্ল্যানের এক বিশাল ছায়া দেখে, যেন সে এই দুনিয়ার কোনো ঈশ্বর। এরা তিনজন এক অপরের মুখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। ক্ল্যান ভাবে এই দুজনকে কি আমি এখানে নিয়ে এসেছি? তখন অড্রি জিজ্ঞেস করে, আপনি কি এই পবিত্র জায়গার মাস্টার? ক্ল্যান ভাবে এটা যদি পবিত্র জায়গা হয় তাহলে এর মন্দির কোথায়? ঠিক তখনই ওর ভাবার সাথে সাথে চারপাশে মন্দিরের মতো জায়গা হয়ে যায়। ক্ল্যান বুঝে যায় সে এই দুনিয়াটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে। এরপর সে একটা লম্বা টেবিল আর একটা সিংহাসন বানায়। অলকার তখন ক্ল্যানকে জিজ্ঞেস করে, আমি কোথায় আর আপনি কে? ক্ল্যান তখন ভাবে আমি আবার নাম কি বলবো, জৌ নাকি ক্ল্যান? এরপর সে তার সিংহাসনে বসে আর একটা ফেক নাম বলে। সে বলে, তোমরা আমাকে ডাকবে দ্য ফুল। এটা সেই ট্যারো কার্ডের নাম ছিল। অড্রি তখন প্রশ্ন করে, মিস্টার ফুল, আপনি আমাদের এখানে কেন ডেকেছেন? আর আমরা কি এখন বাড়ি যেতে পারি? ক্ল্যান বলে, তুমি চাইলে আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারি। এই জায়গাটা দেখে অড্রি নামের মেয়ে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। তাই সে ক্ল্যানের কাছে জানতে চায় আমি বিয়ন্ডার কিভাবে হতে পারি। কিন্তু ক্ল্যান তো বিয়ন্ডার সম্পর্কে কিছু জানতো না। তাই সে বলে, এই প্রশ্নের উত্তর তোমার সামনে বসা লোকটা দেবে। অলগার বলে, তুমি নিশ্চয়ই ল্যান্ড কিংডম থেকে এসেছো। তোমার বিয়ন্ডার হতে হলে এভারনাইট গডেসের চার্চে যোগ দিতে হবে, অথবা লর্ড অফ থান্ডারস্টর্ম কিংবা অন্য কোনো চার্চে। তবে বিয়ন্ডার হওয়া খুব একটা সহজ নয়, কিন্তু বিয়ন্ডার সত্যিই থাকে এবং তারা বাড়তে থাকা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে। অড্রি জিজ্ঞেস করে, চার্চ ছাড়া কোনো উপায় নেই? অলগার বলে, তাহলে তুমি রাজ পরিবার কিংবা মিলেনিয়াম নোবেলিটির কাছে যেতে পারো। অড্রি বলে, আর কোনো উপায়? অলগার জানায় তার কাছে সিকোয়েন্স 9 এর দুইটা পোশন আছে, একটা সেলার সিকোয়েন্স আর অন্যটা স্পেকটেটর সিকোয়েন্স। এই পোশন খেলে সে বিয়ন্ডার হতে পারবে। প্ল্যান বুঝে যায় এখানে কোনো সুপার পাওয়ারের কথা বলা হচ্ছে, আর সিকোয়েন্স হলো সেই পাওয়ারের লেভেল। তার এই ট্রান্সমাইগ্রেশন এবং এই গ্রে ওয়ার্ল্ডে আসাও হয়তো কোনো বিয়ন্ডারের কাজ। অড্রি বলে, আমি এই লোকটার সঙ্গে একটা ডিল করে ফেলেছি। সে আমাকে একটা পোশন দেবে আর আমিও বিনিময়ে তাকে কিছু জিনিস দেব। সে চায় ক্লাইন এরকম মিটিং আরো করুক। অলগার বলে, মিস্টার ফুল, আপনার ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে। এরকম মিটিং এ ছোটখাটো ব্যাপার আমরা নিজেরাই সামলে নেব। অলগার মনে করে এরকম মিটিং এর মাধ্যমে সে আরো অনেক ডিল করতে পারবে। এদিকে ক্লাইনেরও মনে হয় এরকম মিটিং করে সে জগৎ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে এবং দ্রুত তার আসল দুনিয়ায় ফিরতে পারবে। এরপর ক্লাইন বলে, ঠিক আছে, আমরা প্রতি সোমবার দুপুর 3টায় মিটিং করব। অড্রি বলে, তাহলে আমাদের সবার কোড নেম রাখা উচিত, কারণ আমরা এখানে আমাদের আসল নাম ব্যবহার করব না। যেহেতু ক্লাইন নিজের নাম ট্যারো কার্ডে রেখেছিল, তাই অড্রি আর অলগারও নিজেদের নাম ট্যারো কার্ড থেকে রাখে। অড্রির কোড নেম হলো জাস্টিস আর অলগারের কোড নেম হলো দ্য হ্যাংড ম্যান। এখন এরা তিনজন ট্যারো ক্লাবের সদস্য। ঠিক তখনই ক্লাইনের ঘরের দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ে। ফলে ক্লাইনের এই জগতের উপর কন্ট্রোল দুর্বল হয়ে যায়। সে বলে, চলো এই মিটিং এখানেই শেষ করি। সে তাদের দুজনকে আবার তাদের জায়গায় পাঠিয়ে দেয় এবং নিজে আবার নিজের ঘরে ফিরে আসে। সে দেখে দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি নিজের ডায়েরি আর বন্দুক লুকিয়ে ফেলে। এটা সেই একই পুলিশ যে টেন্টের বাইরে দাঁড়িয়েছিল। তার নাম হলো লেনার্ড। তার সঙ্গে ছিল আরেক অফিসার যার নাম ডান স্মিথ। তারা এসেছে ওয়েলস আর নায়ার কেস নিয়ে। তারা জানায় ওরা দুজন আত্মহত্যা করেছে। লেনার্ড জলদি ক্লাইনের ডায়েরি খুঁজে পায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এই শেষের পাতায় কি লিখেছো? সবাই মারা যাবে, আমিও। এর মানে কি? ক্লাইন বুঝতে পারে না সে কি উত্তর দেবে, তাই সে বলে দেয়, আমার মেমোরি চলে গেছে, আমি কিছুই ঠিক মতো মনে করতে পারছি না। ক্লাইন তাদেরকে বলে, গত রাতে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু জানি না কিভাবে এখনো বেঁচে আছি। বন্দুকটা ওই বক্সে আছে। ড্যান বলে, তাহলে তোমাকে এখন সাইকের কাছে নিয়ে যাওয়া হবে, যে তোমার সব স্মৃতি ফিরিয়ে আনবে। এই কথা শুনে ক্লাইনের টেনশন বেড়ে যায়, কারণ যদি তারা আমার আসল স্মৃতির ভিতরে ঢুকে পড়ে তাহলে তো তারা জেনে যাবে আমি এই দুনিয়ায় ট্রান্সমাইগ্রেট করেছি। লেনার্ড বলে, তোমাকে জীবিত দেখে খুশি হলাম, তবে যেই দুর্ঘটনা ঘটেছে তারপর সাধারণ কেউ বেঁচে থাকার কথা না। তারা এখন ক্লায়েন্টকে নিয়ে যেতে লাগে। ঠিক তখনই এক বাচ্চা রুটি চুরি করে পালাচ্ছিল। পুলিশের মনোযোগ সে বাচ্চার উপরে চলে যায় আর ক্লায়েন্ট সেই সুযোগে পালিয়ে যায়। তারপর সে এক গলিতে গিয়ে দাঁড়ায় আর তখনই কেউ তার উপর পানি ছুঁড়ে মারে, কিন্তু সেই পানি মাঝ আকাশে থেমে যায় এবং আশেপাশে জিনিসপত্র আকাশে ভাসতে থাকে। ক্লায়েন্ট বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো বিয়ন্ডার আছে। সে দৌড়ে এক ঘোড়ার গাড়িতে উঠে পড়ে এবং বলে, জলদি সমুদ্রের দিকে চলো। কিছুক্ষণ পর সে দেখে কেউ আর তার পিছনে নেই, তাই সে গাড়ি থামাতে বলে
কিন্তু গাড়িওয়ালা থামে না, বরং বলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওয়েলসের বাড়িতে। এই গাড়িওয়ালা কেউ নয়, ড্যান স্মিথ। ঠিক তখনই ক্লায়েন্টের চোখ খুলে যায়। সে দেখে সে আবার নিজের রুমে। তার মনে হয় সবকিছুই স্বপ্ন ছিল, কিন্তু ঠিক তখনই দরজায় হাজির হয় অফিসার ড্যান স্মিথ, আর সেও একজন বিয়ন্ডার। সে বলে রাতে আমাদের ক্ষমতা অনেক বেড়ে যায়। ক্লায়েন্ট ভাবে আমাদের মানে? ড্যান স্মিথ তাকে ধরে ঘরের বাইরে নিয়ে আসে। তখনই ক্লায়েন্টের পিছনে এক মেয়ে আসে। সে ক্লায়েন্টের মুখ চেপে ধরে এবং তার মেমোরিতে ঢুকে পড়ে, মানে সেও একজন বিয়ন্ডার। ক্লায়েন্ট এখন তার স্মৃতিতে তার আসল মা বাবাকে দেখে, কিন্তু মেয়েটি কিছু দেখতে পাচ্ছিল না। সম্ভবত গ্রেফক তার মেমোরি অন্যদের থেকে লুকিয়ে রাখছে। মেয়েটি এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে, বলো অ্যান্টিগোনাস ফ্যামিলির বই কোথায়? ক্লায়েন্ট বলে আমি জানি না। তারপর সে আবার জিজ্ঞেস করে 27 জুন রাতে ওয়েলচার নায়ের বাড়িতে কি ঘটেছিল? ক্লায়েন্ট আবার বলে আমি জানি না। তখন মেয়েটি আরো জিজ্ঞেস করে ওরা যখন মারা গেল তখন তুমি কি করছিলে? তখন হঠাৎ ক্লায়েন্টের হাতে একটা বন্দুক চলে আসে। সে বন্দুক চালিয়ে দেখায় যে সে কি করছিল। এর মানে ক্লায়েন্ট সত্য বলছে। এই সবকিছু সে মেয়েটি ডনকে জানায়। সে নিজেকে গুলি করেছিল, তবে তার মেমোরি থেকে খুব বেশি কিছু পাওয়া যায়নি। ডন ক্লায়েন্টকে বলে অ্যান্টিগোনাস ফ্যামিলির বই এখন নিখোঁজ। তুমি এখনো বিপদের মধ্যেই আছো। আমরা সবসময় তোমাকে বাঁচাতে পারবো না, তাই তুমি আমাদের সাথে যুক্ত হয়ে একজন বিয়ন্ডার হয়ে যাচ্ছ না কেন? পরের দিন ক্লায়েন্ট ড্যানের দেওয়া অ্যাড্রেসে যায়, যা ছিল হাউন্ড পাব। ক্লায়েন্ট ভাবে নাইট হক্সে জয়েন করলে সে সেফ থাকবে এবং এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে আরো জানতে পারবে। ক্লায়েন্ট হাউন্ড পাবের ভিতরে ঢুকে দেখে একটি খাঁচায় দুটি কুকুরকে আটকিয়ে মানুষরা তাদের উপর বাজি ধরছে। সেখানে তার সাথে দেখা হয় রাইট নামের একজনের, যাকে ক্লায়েন্ট বলে ড্যান স্মিথ তাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে রাইট ক্লায়েন্টকে একটি এলিভেটরে পাঠায়, যেটা তাকে সরাসরি নাইট হক্সের অফিসে নিয়ে আসে। এখানে ফ্রন্ট ডেস্কে রোজেন নামের ক্লার্ক বসেছিল, যাকে ক্লায়েন্ট জানায় ড্যান স্মিথ তাকে ডেকেছে। রোজেন ক্লায়েন্টকে তার সাথে আসতে বলে। পথে ক্লায়েন্টের দেখা হয় কিছু বিয়ন্ডারের সাথে, যেমন লিওনার্ড, রয়্যাল, ফ্রে আর কেনলি। রোজেন ক্লায়েন্টকে বলে সামনে থেকে ডান দিকে গেলেই ড্যান স্মিথের অফিস। ক্লায়েন্ট জিজ্ঞেস করে সে কি তার সাথে যাবে না। রোজেন বলে ডানকে দেখে সে ভয় পায়, তবে ডান খুবই ভালো এবং কেয়ারিং, তার বাবার মতো। ক্লায়েন্ট বলে নিজের বাবাকে ভয় পাওয়া কোনো বড় কথা নয়। এরপর ক্লায়েন্ট এক বড় দরজার সামনে চলে আসে, যার নাম চাইনিজ গেট। এর পাশের রুমে ড্যান স্মিথ বসেছিল। ডন ক্লায়েন্টকে একটি পেপার সাইন করতে বলে, যেখানে লেখা ছিল স্পেশাল অপারেশন ডিপার্টমেন্ট, আভা কান্ট্রি পুলিশ 7th ইউনিট। ক্লায়েন্ট বলে আমি ভেবেছিলাম আপনি ব্ল্যাক থর্ন সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন। ডন জানায় এটা আসলে একটি ফেক নাম। আসলে তারা চার্চ অফ দি এভারনাইট গডেসের জন্য কাজ করে, আর যখনই কোনো সুপার ন্যাচারাল ক্রাইম হয় তারাই সলভ করতে যায় এবং তাদেরকে বলা হয় নাইট হক্স। এখন থেকে ক্লায়েন্টও তাদের একজন। ক্লায়েন্ট বলে তাহলে আমি আপনাকে ক্যাপ্টেন বলে ডাকবো। ডন ক্লায়েন্টকে ওয়ার্নিংও দেয় বিয়ন্ডার হওয়া খুবই ডেঞ্জারাস। সে ক্লায়েন্টকে এক রুমে নিয়ে যায় যেখানে অনেক মানুষের নাম লেখা ছিল। ডন বলে এগুলো সেই মানুষদের নাম যারা নাইট হক্সে কাজ করত কিন্তু মারা গেছে। বেশিরভাগই নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তারপর ডন জিজ্ঞেস করে তুমি মিথ অফ ক্রিয়েশন সম্পর্কে কতটা জানো? ক্লায়েন্ট বলে প্রথমে ঈশ্বর অর্থাৎ ক্রিয়েটরের জন্ম হয়েছিল। তিনি প্রথম লাইট তৈরি করেন এবং এরপর পুরো ওয়ার্ল্ড সৃষ্টি করেন। তার একটি চোখ হয় সূর্য, আরেকটি চোখ হয় ক্রিমসন মুন, এবং তার শরীর থেকে তৈরি হয় এই আর্থ এবং স্টার্স। ডন বলে এটা আমরা সবাই জানি। যাই হোক, মানুষরা কিছু রসময় ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে পোষণ বানায়, যেগুলো খেলে আমরা পাই পাথওয়েস এর পাওয়ার। ক্লায়েন্ট ভাবে পাথওয়েস এর কথা তো সেই গ্রেফকওয়ালা লোকটাও বলেছিল যে মোট 22টা পাথওয়েস আছে। ডন স্মিথ বলে আমাদের কাছে 4টি পাথওয়ের পোষণ আছে। এর আগে আমি যেমনটা বলেছিলাম প্রতিটা পাথওয়ে শুরু হয় সিকোয়েন্স 9 থেকে, তাই তাদের কাছে সিকোয়েন্স 9 এর 4টা পোষণ আছে। প্রথমটা হলো স্লিপলেস, যেটা ডার্কনেস পাথওয়ের পোষণ। দ্বিতীয়টা হলো কর্পস কালেক্টর, যেটা ডেথ পাথওয়ের পোষণ। তৃতীয়টা হলো মিস্ট্রি প্রায়ার, যেটা হারমিট পাথওয়ের পোর্শন। চতুর্থ হলো সিয়ার, যেটা ফুল পাথওয়ের পোর্শন। যদি ক্লায়েন্ট প্রথম 2 পাথওয়ে যে কোনো একটা বেছে নেয় সে লড়াইয়ের পাওয়ার পাবে, কিন্তু বাকি 2টিতে তেমন কমব্যাট পাওয়ার নেই। আর সিয়ারের পোর্শন তাদের কাছে মাত্র একটি। ডন এখন ক্লায়েন্টকে ওল্ড নীলের কাছে পাঠায়, যে তাকে সঠিক পাথওয়ে বেছে নিতে সাহায্য করবে। পথে ক্লায়েন্ট হবে যে পোর্শনই হোক, আমার আসল লক্ষ্য এই জগৎ সম্পর্কে নলেজ সংগ্রহ করা। স্লিপলেস আর কর্পস কালেক্টর নাম শুনতেই ভয় লাগছে, তাই এগুলো বাদ। এখন বাকি মিস্ট্রি প্রায়ার আর সিয়ার। ক্লায়েন্ট এটা বুঝতে পারে না সে কোনটা নেবে। এরপর সে পৌঁছায় অ্যালকেমি রুমে, যেখানে তার দেখা হয় ওল্ড নীলের সাথে। নীল নিজেও একজন মিস্ট্রি প্রায়ার, সিকোয়েন্স 9 এর বিয়ন্ডার। নীল বলে আরাম করে ডিসাইড করো কোন পাথওয়ে বেছে নেবে, কিন্তু তার আগে আমাকে বই সাজাতে সাহায্য করো। এ সময় নীল জানায় তার কাছে এম্পায়ার রোজেলের একটি ডায়েরি আছে, কিন্তু এতে এমন এক ভাষা লেখা যেটা 150 বছরেও কেউ বুঝতে পারেনি। নীল কিছু পেজ ক্লায়েন্টকে দেখায়। ক্লায়েন্ট দেখে এতে চাইনিজ লেখা আছে, যা সে সহজেই বুঝতে পারে কারণ সে চায়না থেকেই এসেছে। এতে
কনফার্ম হয় রোজেলও ক্লাইনের মতো অন্য এক ওয়ার্ল্ড থেকে এসেছে, বরং সেও চায়নার। পেজের রোজেল তার জীবনের কথা লিখেছে, যে সে কতটা ফান লাভিং মানুষ। এক জায়গায় সে লিখেছে, পোষণের পাওয়ার মাস্টার করতে হলে তার মতো অ্যাক্টিংও করতে হয়। পোষণের নাম শুধু নাম নয়, বরং সে পাওয়ারকে নিজের মধ্যে ধারণ করার পদ্ধতি। ক্লাইন আরো পড়তে থাকে। আগের রোজেল লিখেছে, পাথওয়ে বাছাই করতে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত ছিল অ্যাপ্রেন্টিস সিয়ার বা মারাউডারের মধ্যে একটি নেওয়া, এটাই সেরা চয়েস। নীল জিজ্ঞেস করে, তুমি কোথায় হারিয়ে গেলে? ক্লাইন বলে, আমি এই পৃষ্ঠা পড়ার চেষ্টা করছিলাম। নীল হেসে বলে, এটা আমি আজ পর্যন্ত করতে পারিনি, তুমি কিভাবে করবে? রোজেলের কথায় ভরসা করে ক্লাইন ঠিক করে সে সিয়ার পাথওয়ের পোষণ নেবে। নীল মনে করিয়ে দেয়, পোষণ একবার খেলে পাথওয়ে বদলানো যাবে না, জীবনভর সেই পাথওয়েতেই চলতে হবে। ক্লাইন বলে, আমি বুঝেছি, আমি সিয়ারই নেব। নীল বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে পোষণ তৈরি করে ক্লাইনের সামনে রাখে। ক্লাইন জিজ্ঞেস করে, এটা কি এখনই খেয়ে ফেলতে হবে? নীল মজা করে বলে, না না, আগে একটু নাচ গান করি। তার রক্তে মিশতে শুরু করে আর ক্লাইনের মাথা ঘুরতে থাকে। নীল বলে, পোষণ খাওয়ার পর এটা হওয়া নর্মাল, ফোকাস করো এবং এমন কিছু ভাবো যা এই ওয়ার্ল্ডে সহজেই পাওয়া যায়। ক্লাইন ভাবে, একটা হ্যাট। নীল বলে, ভালো, এবার এমন কিছু ভাবো যা এই ওয়ার্ল্ডে নেই। ক্লাইন ভাবে, একটা অ্যাটমিক মিসাইল, যা তার দুনিয়াতে তো আছে, কিন্তু এই দুনিয়াতে সেটা থাকা অসম্ভব। সে এরোপ্লেন আর অ্যাস্ট্রোনটের ব্যাপারেও ভাবে। নীল বলে, নিজের মাইন্ডকে কন্ট্রোল করো। তারপর ক্লাইন চোখ খুলে দেখে সে এখন এক বিয়ন্ডার, আর তার সিকুয়েন্স হলো 9 দ্য সিয়ার। কিন্তু তার দুনিয়াটা এখন একদম কালারফুল লাগছে। নীল বুঝিয়ে বলে, এটা হলো স্পিরিট ভিশন। এখন সে মানুষের অরা দেখতে পারে, আর শুধু দেখেই বলতে পারে কার হেলথ কেমন। ক্লাইন লক্ষ্য করে নীলের পিছনে দুটো চোখ ভাসছে। নীল বলে, সেগুলোর ব্যাপারে ভেবো না। তারপর ক্লাইন এক ধরনের স্পিরিটের মতো কিছু দেখতে পায়, যা মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। ক্লাইনের মাথায় ব্যথা শুরু হয়। নীল বলে, পাওয়ার বেশি ইউজ করলে এমন হয়, মাথা ঘুরতেও পারে। লেনার্ড যখন বিয়ন্ডার হয়েছিল সে তখন সিঁড়ি থেকে পড়ে যায়। নীল বলে, সে চাইলে তার মাথায় ডাবল ট্যাপ করে স্পিরিট ভিশন বন্ধ করতে পারে। ক্লাইন সেটাই করে আর তার চোখ নর্মাল হয়ে যায়। নীল বলে, স্পিরিট ভিশন ছাড়াও সে অনেক রকম ম্যাজিক করতে পারে। কিন্তু আজকের ক্লাস এখানেই শেষ। সে ক্লাইনকে কিছু ডিমান্ড হান্টিং বুলেটস দেয়। এরপর ক্লাইন ড্যানের কাছে যায়। ড্যান বলে, বিয়ন্ডার্স এর দুনিয়া অনেক বিপজ্জনক, তাই নিজের কাজে মন দাও। নাইট হক হওয়ার আগে সে এখানে ক্লার্কের মতো কাজ করবে। তার সাপ্তাহিক বেতন হলো 3 পাউন্ড। ড্যান তাকে 1 মাসের বেতন অ্যাডভান্সে দিয়ে দেয়। আর ক্লাইনের পরিবার সম্পর্কে অ্যানিমেতে বেশি কিছু বলা হয়নি, শুধু এইটুকুই যে তার মা বাবা অনেক আগে মারা গেছে, যার জন্য তার পরিবার অনেক গরিব। তার ছোট বোন একজন স্টুডেন্ট, আর পরিবারে আয় করার মতো তার বড় ভাই বেনসনই আছে, এবং তাদের বাথরুমও একটাই। এর জন্য মেলিসা দাঁত ব্রাশ করার জন্য ক্লাইনের রুমে এসেছিল। যাই হোক, ক্লাইন প্রথম দিনে 12 পাউন্ড আয় করে অনেক খুশি হয়ে যায়, আর ভাবে তারা এখন আর গরিব নয়। ডন ক্লাইনকে তার প্রথম টাস্ক দেয়, একটা ওয়াকিং স্টিক কেনো এবং ওয়েলসের বাড়ির চারপাশ দিয়ে ঘুরতে থাকো। হয়তো এতে কোনো ক্লু পাওয়া যেতে পারে যে অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক কোথায়। ক্লাইন তাই করছিল, কিন্তু হঠাৎ একটা ঘোড়ার গাড়ি তার সামনে এসে থামে, যেটার ভিতর লিওনার্ড বসা ছিল। লিওনার্ড ক্লাইনকে তার সাথে এক মিশনে নিয়ে যায়। এলিয়ট নামের এক বাচ্চাকে আজ সকালে কিডন্যাপ করা হয়েছে, আর তারা এলিয়টকেই খুঁজতে যাচ্ছে। ক্লাইন জিজ্ঞেস করে, আমরা তো সুপার পাওয়ারের কেসগুলো সলভ করি, তাই না? লিওনার্ড বলে, আমরা সিকিউরিটি কোম্পানির ছদ্মবেশে কাজ করি, আর এই ক্লায়েন্ট আমাদের রেগুলার কাস্টমার। একবার তো আমরা এর বেরালো খুঁজে দিয়েছিলাম, তাই চিন্তা করো না, আর তোমার শেয়ার পাওয়ার লোকদেরকে খুঁজতে অনেক সাহায্য করবে। সে ক্লাইনকে এলিয়টের কিছু কাপড় দেয়, যেগুলো থেকে তারা তার লোকেশন খুঁজে পাবে। ক্লাইন এখন তার ছড়িটা কাপড়ের উপর রাখে। এটা আসলে একটা ডাউজিং রড নামের টেকনিক, যেখানে এলিয়ট থাকবে ছড়িটা সেই দিকে পড়ে যাবে। ক্লাইন ডাবল ট্যাপ করে তার স্পিরিট ভিশনও অ্যাক্টিভ করে নেয়, আর দেখতে পায় এলিয়ট কোন এলাকায় কোন গলিতে আছে। এভাবে তারা একবারই সামনে পৌঁছে যায়। ক্লাইন দরজার কাছেই দাঁড়িয়ে দেখতে পায় ভিতরে 2 জন কিডন্যাপার এবং এলিয়ট নামের সেই বাচ্চা আছে। লেনার্ড বলে, তুমি দারুণ কাজ করেছো। এরপর লেনার্ড দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। কিডন্যাপাররা লেনার্ডকে গুলি করে, কিন্তু লেনার্ড সেই গুলিগুলোকে সহজেই ডজ করে আর পিস্তলগুলোকে মুড়িয়ে দেয়, এবং তারপর 2 জনকে মারতে শুরু করে। কিন্তু হঠাৎ 2 জনের শরীরে কিছু ঘটে, আর তারা আবার উঠে দাঁড়ায়। লেনার্ড ক্লাইনকে বলে, বাচ্চাকে নিয়ে বাইরে যাও। এরপর তারা 2 জন মিলেমিশে একটা ভয়ঙ্কর মনস্টারে রূপান্তরিত হয়, কিন্তু এই মনস্টার লেনার্ডকে টাচও করতে পারছিল না। দেখে মনে হচ্ছিল যেন সে টেলিপোর্ট করছে। মনস্টার পালানোর চেষ্টা করলে ক্লাইন তাকে গুলি করে। এরপর মনস্টার উড়ে আকাশে যায়, কিন্তু হঠাৎ কিছু একটা হয় আর সে নিচে পড়ে যায়। লিওনার্ড আসলে সিকোয়েন্স 8 এর বিয়ন্ডার, আর তার সিকোয়েন্সের নাম হলো মিডনাইট পোয়েট, মানে সে ঘুম পাড়ানি গান গেয়ে যে কাউকে ঘুম পাড়াতে পারে। আর সেই
মনস্টারের সাথে সেটাই করেছে। হঠাৎ ক্লায়েন্টের মাথায় কিছু একটা হয় আর সে বুঝতে পারে অরিজিনাল ক্লায়েন্ট আগে ওই বাড়িতে এসেছিল। এরপর সে বাচ্চাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো কিভাবে কিডন্যাপার্সরা মনস্টারে পরিণত হলো। আসলে তারা পোষণ খেয়ে ফেলেছিল, আর যে কেউ চাইলে পোষণ খেয়ে বিয়ন্ডর হতে পারে না, তাই তাদের সাইড ইফেক্ট হয়েছিল, যার ফলে তারা মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। লেনার্ড বলে, তোমার সাথে কাজ করে মজা লেগেছে, তোমার মধ্যে কিছু স্পেশাল আছে। ক্লায়েন্ট এখান থেকে চলে যায়। লেনার্ড কাউকে জিজ্ঞেস করে, তোমার কেমন লাগলো? এর উত্তরে কেউ বলে, ঠিক বলেছ, আমারও মনে হয় এটা কিছু স্পেশাল না। এবং আমরা দেখি সে নিজের শ্যাডোর সাথে কথা বলছে। এদিকে ক্লায়েন্ট নিজের বাড়িতে ফিরে এবং ভাবে মেলিসা এই খবর শুনে অনেক খুশি হবে যে আমি জব পেয়ে গেছি। কিন্তু হঠাৎ সে আবার সেই কিডন্যাপারের বাড়িতে চলে আসে। তারপর সে একটা দরজা খুলে আর সামনে একটা ডায়েরি রাখা দেখতে পায়, যেটা শেষ পাতায় লেখা ছিল, সবাই মারা যাবে, আমিও। এরপর ক্লায়েন্টের নিচে দ্য ফুল কার্ডটা দেখা যায় এবং তার সাথে কারো রহস্যময় হাসিও দেখতে পাই। তারপর ক্লায়েন্ট নিজের ঘরে জেগে উঠে। এটা আসলে একটা ড্রিম ছিল, কিন্তু সে বুঝে গেছে যে কিডন্যাপারের বাড়িতে অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুকের ক্লু আছে। তারপর দেখতে পাই ক্লায়েন্ট নিজের স্যালারি দিয়ে একটা সুন্দর বাড়ি কিনে ফেলেছে। তার বড় ভাই বেনসনও সেখানে আসে। তারা তিনজন এখন থেকে এখানেই থাকবে। এটা দেখে বেনসনের চোখে পানি চলে আসে। ক্লায়েন্ট তাদের জন্য রান্না করে। বেনসন ক্লায়েন্টের জন্য একটা গিফট এনেছে, যা ছিল একটা স্যুট, যেটা পুরো ক্লায়েন্ট নিজের জবে যেতে পারে। ক্লায়েন্ট স্যুট পরে দেখায়। বেনসন তার মাথায় হাত রাখে এবং ক্লায়েন্টের নিজের আসল মা বাবার কথা মনে পড়ে যায়। তারপর তারা আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। তাহলে তোমাদের এই এপিসোড কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তাহলে এখন তোমরা চাইলে আমার নতুন বা পুরাতন ভিডিও দেখতে পারো। এখনকার মতো চাই।